সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন পে স্কেল নিয়ে জোর আলোচনা। কোন গ্রেডে কত বাড়তে পারে বেতন? এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। অপরদিকে সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। এবং সবশেষে থাকছে ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামত। চলুন বিস্তারিত দেখা যাক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই পে স্কেলে বিভিন্ন গ্রেডে মূল বেতন 50% পর্যন্ত বাড়তে পারে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবু সম্ভাব্য কাঠামো ঘিরে বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা। প্রস্তাবিত হিসাব অনুযায়ী প্রথম গ্রেডের কর্মকর্তাদের বর্তমান 78,000 টাকার মূল বেতন বেড়ে প্রায় 1,17,000 টাকায় পৌঁছতে পারে। দ্বিতীয় গ্রেডে 66,000 থেকে 76,490 টাকার বেতন বেড়ে হতে পারে 99,000 থেকে 1,14,735 টাকা। তৃতীয় ও চতুর্থ গ্রেডে কর্মরতদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। তৃতীয় গ্রেডে সম্ভাব্য বেতন 84,750 থেকে 1,11,600 এবং চতুর্থ গ্রেডে 75,000 থেকে 1,06,800 পর্যন্ত হতে পারে। মাঝারি গ্রেডগুলোতেও বাড়তি সুবিধার ইঙ্গিত রয়েছে। পঞ্চম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন 50% বাড়লে নতুন বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর থাকতে পারে। 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত বর্তমান বেতনের তুলনায় বড় ধরনের বৃদ্ধি নিয়ে আলোচনা হচ্ছে। এতে এসব গ্রেডের চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রশাসনিক সূত্র বলছে এটি এখনও সম্ভাব্য কাঠামো। সরকার চূড়ান্ত অনুমোদন দিলে তবেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে। সরকারি চাকরিজীবীদের নজর এখন আসন্ন বাজেট এবং সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। তৌহিদ হোসেন বলেন, আমি 3 বার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তবে তারা বলে যে এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। জুলাই গণ অভ্যুত্থানের ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গেই জড়িত থাকে। পৃথিবীতে প্রতিটি ঘটনাতেই ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। ডিপ স্টেট ইনভলভ হয়, তবে স্রোতের বিপরীতে না। তারপর তারা সেটা ম্যানিপুলেট করবে। কিচেন ক্যাবিনেটের বিষয়ে কথা শোনা যায় সাবেক পররাষ্ট্র উপদেষ্টার মুখে। তিনি বলেন, কোনো একটা উপলক্ষে যমুনাতে কিচেন ক্যাবিনেটের মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। পরে জেনেছি প্রতি মঙ্গলবার তারা বসেন, সিদ্ধান্ত নেন। কেউ কেউ এ ধরনের কথা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে জানা ছিল না যে এরকম একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার ইউএসের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো পেছনে ছিল বিধায় আমরা এটা করতে বাধ্য ছিলাম। কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও যা সেটা কাজে আসবে না, সেটা জানতেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কোনো উত্তর কেন আসেনি এই বিষয়ে তিনি বলেন, উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি মনে করি তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। অপরদিকে সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবারও দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী ব্যবহার করতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা ৫ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণত হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। সোমবার ২৫শে মে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ এসব বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমস্যা সঞ্চালক তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মুস্তাফিজ, শাহরিন ইরা, সাবেক প্রধানমন্ত্রী জাতীয় ছাত্রশক্তি জাহিদ হাসান, মুখ্য সংগঠক জাতীয় যুবশক্তির রিফাত রশিদ সহ স্থানীয় নেতারা। এ সময় আইন বিভাগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যেই সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা ৫ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবারও আওয়ামী লীগের পথে হাঁটছে। তিনি বলেন, এই সচিবালয় বিলুপ্তকরণ করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ঠান্ডায় শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে। এবং সবশেষে থাকছে ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ বিদ্যুৎ বিভাগের। ঈদ উপলক্ষে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নিবিড় তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভুইয়া রবিন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদ উপলক্ষে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই আলোকে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে। ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটিতে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের সময় সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলা করতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন মোহাম্মদ জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের সময় অফিস, আদালত ও শিল্পাঞ্চলে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। বৃষ্টি হলে চাহিদা আরও কমে যেতে পারে। তিনি আরও বলেন, ঈদে ১২ থেকে ১৩,০০০ মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা হতে পারে। কিছু ইউনিট নির্ধারিত রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে। এছাড়াও হেভি ফুয়েল অয়েল বা ফর্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যাতে চাহিদা বেশি হলে পূরণ করা সম্ভব হয়। আমাদের পর্যাপ্ত উৎপাদন ক্ষমতা রয়েছে, সুতরাং ঈদের সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। সব বিতরণ কোম্পানির সঙ্গে অনলাইন সভার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পিডিবির ৪টি জোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পর্যায়ে উপস্থিত থাকতে বলা হয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামত করা যায়। বিডিপি জানিয়েছে, ঈদের সময় শিল্পাঞ্চল ও অফিস আদালতে বিদ্যুতের চাপ কমে যাওয়ায় আবাসিক এলাকায় স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সহজ হবে। এছাড়াও জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ঈদের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে দ্রুত সমাধানে মাঠ পর্যায়ে প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও বিদ্যুৎ বিভাগ জানিয়েছে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দফতর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল বা ছুটির যে এলাকায় অবস্থান করবেন সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। এছাড়াও তারা পরিদর্শন ও বিদ্যুৎ সংক্রান্ত একটি প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর পাঠাবেন। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবি এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে। বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে এবং একই সাথে প্রিপেড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।